গল্পে শুরু হয় একটি বিশ্ববিদ্যালয়ে, যেখানে হঠাৎ করেই একটি জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ে। শুরুতে মাত্র কয়েকজন মানুষ খুব দ্রুত জম্বিতে পরিণত হয়, আর তারা কামড়ের মাধ্যমে অন্যদের সংক্রমিত করতে থাকে। প্রতি মিনিটে আরও বেশি মানুষ জম্বিতে রূপান্তরিত হচ্ছিল। জম্বিদের সংখ্যা ক্রমেই বাড়তে থাকে, আর বিশ্ববিদ্যালয়ের হাতে গোনা কয়েকজন বেঁচে যাওয়া মানুষ নিজেদের বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠে। এই সময়ে যে মেয়েটি প্রথম জম্বিতে পরিণত হয়েছিল, সে তার সহপাঠী সানকে আক্রমণ করে। কোনো রকমে সান সেখান থেকে পালিয়ে বাঁচে, কিন্তু ঠিক তখনই আরেকটি জম্বি পেছন থেকে তাকে আক্রমণ করে। নিজেকে বাঁচাতে সান জম্বিটিকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। কাছেই পড়ে থাকা একটি লোহার রড তুলে নিয়ে সেটি দিয়ে জম্বিটিকে আঘাত করে। জম্বিটি মরতে মরতে আমরা লক্ষ্য করি আরেকটি জম্বি তাকে নিয়ে শোক করছে। এতে বোঝা যায় এই জম্বিদের মধ্যে কোনো না কোনো আবেগগত সম্পর্ক রয়েছে। নিজেদের বাঁচিয়ে সানের পুরো দল এখন সায়েন্স ফ্যাকাল্টি ডিপার্টমেন্টে ঢুকে পড়ে। নিং দ্রুত তার ফোন চার্জে দেয় আর অধ্যাপককে ফোন করে অনুরোধ করে যেন তিনি তার মায়ের দেখাশোনা করেন। এদিকে অধ্যাপক তার কাছে তার ভাই ন্যানের কথা জানতে চান, কিন্তু নিং জানায় যে সে তাদের সঙ্গে নেই। অধ্যাপক আর কিছু বলার আগেই নিং ফোন কেটে দেয়, কারণ ফোনের শব্দে অনেক জম্বি ল্যাবের দিকে আকৃষ্ট হয়ে পড়ে। নিংয়ের আতঙ্কিত ফোনে বিভ্রান্ত হয়ে অধ্যাপক টিভি চালান। তখন তিনি খবরের মাধ্যমে জানতে পারেন ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে, কারণ ব্যাংকক ইউনিভার্সিটির ভেতরেই জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে। এরপর অধ্যাপক নিংয়ের মায়ের কাছে গেলে দেখা যায় তার অবস্থা খুবই গুরুতর। তাকে দেখে অধ্যাপক একটি প্রতিষেধক ব্যবহার করার কথা ভাবেন, কিন্তু শেষ পর্যন্ত তা প্রয়োগ করেন না। বিশ্ববিদ্যালয়ে নিংয়ের পুরো দল ল্যাবের জানালা দিয়ে লাফিয়ে বারান্দায় চলে যায়। সেখান থেকে নিং দেখতে পায় তার ভাই ন্যান আর তার পুরো দল বিপরীত দিকের ফ্যাকাল্টি ভবনে বেঁচে আছে। এটা দেখে নিং স্বস্তি পায়। তাকে ফোন করে যাতে তারা পরিকল্পনা না করতে পারে একসঙ্গে পালানোর জন্য। ঠিক তখনই ওপরের ভবন থেকে একটি জম্বি নিচে পড়ে যায়, যা সবাইকে ভয় পাইয়ে দেয়। তাদের চিৎকারে আরও জম্বি আকৃষ্ট হয়ে পড়ে। এরপর দৃশ্য কয়েকদিন আগের ঘটনায় ফিরে যায়। আমরা দেখি একদল মানুষ একটি জম্বির আচরণ রেকর্ড করছে, কিন্তু এই জম্বিটি আসলে বাস্তব ছিল না, একজন মেয়ে জম্বির অভিনয় করছিল। একই সময়ে দেখানো হয় যে নিংয়ের মা খুব অসুস্থ ছিলেন, তিনি কোনো চিকিৎসা পাচ্ছিলেন না, আর নিং তার মাকে নিয়ে ভীষণ চিন্তিত ছিল। নিংয়ের পরিবারের কাছে চিকিৎসার জন্য পর্যাপ্ত টাকা ছিল না, তাই সে তার অধ্যাপকের কাছে সাহায্য চাইতে যায়, যেন তার মায়ের রোগের কোনো চিকিৎসা পাওয়া যায়। কিন্তু অধ্যাপক তাকে সরাসরি সাহায্য না করে তার গবেষণায় অংশ নিতে বলেন। এতে নিং কিছু টাকা পাবে, আর একই সঙ্গে তার মায়ের রোগের চিকিৎসার পথও খুঁজে পাওয়া যেতে পারে। অধ্যাপকের সঙ্গে কথা বলার পর নিং তার বন্ধু সানের সঙ্গে বাড়ি ফেরে। সেখানে সান একটি সোয়েটার ঝুলতে দেখে। হঠাৎ করেই তার অদ্ভুত সব দৃশ্য কল্পনায় ভেসে ওঠে। সে মনে মনে একটি মেয়েকে খুন হতে দেখে। এই কল্পনার মাঝেই নিংয়ের ভাই ন্যান সেখানে এসে পৌঁছায়। নিং তার ভাই ও বন্ধুকে অধ্যাপকের গবেষণার প্রস্তাবের কথা জানায়। ঠিক তখনই অধ্যাপক নিংকে ফোন করে তার চূড়ান্ত সিদ্ধান্ত জানতে চান। এরপর আবার দৃশ্য বর্তমান সময়ে ফিরে আসে, যেখানে তারা সন্ধ্যা পর্যন্ত বারান্দায় লুকিয়ে থাকে। একটি দল সেখানে আটকে থাকে, আরেকটি দল সিঁড়ির ঘরে অবস্থান করে। সবাই একসঙ্গে নড়াচড়া করলে শব্দে জম্বিরা অবশ্যই আকৃষ্ট হবে। এই ভয়ে তারা ছোট ছোট দলে পালানোর সিদ্ধান্ত নেয়। একটি দল পালানোর জন্য একটি পরিকল্পনা করে। তারা প্রথমে একটি স্পিকার চালু করে সব জম্বিকে সেই শব্দের দিকে আকৃষ্ট করবে। তারপর চুপিসারে সেখান থেকে বেরিয়ে যাবে। তারা রেডিওতে জোরে খবর চালিয়ে পালাতে উদ্যত হয়, কিন্তু তারা খেয়াল করে না যে একটি জম্বি এখনও গাছের উপরে বসেছিল। হঠাৎ সেটি লাফিয়ে ন্যানের এক বন্ধুর ওপর আক্রমণ করে। ন্যান তাকে বাঁচাতে গেলে জম্বিটি তার পায়ে কামড় বসায়। অনেক কষ্টে তারা জম্বিটিকে মেরে ফেলে। আহত বন্ধুকে তুলে নিয়ে সেখান থেকে সরে যেতে থাকে। তারা আশঙ্কা করতে থাকে যে বন্ধুটি হয়তো সংক্রমিত হয়ে গেছে। অন্যদিকে আমরা দেখি অধ্যাপক নিংয়ের মায়ের শরীরে প্রতিষেধক ইঞ্জেকশন দিচ্ছেন। আর বিশ্ববিদ্যালয়ের ভেতরে বেঁচে যাওয়া মানুষরা আরেকটি বড় সমস্যার মুখোমুখি হয়। বিশ্ববিদ্যালয়ে সব ধরনের সুবিধা ও সিস্টেম বন্ধ হয়ে গেছে। কোনো পানি বা বিদ্যুৎ নেই, এমনকি গ্যাস বা মোবাইল সিগন্যালও বন্ধ। তাদের কাছে একটি ছোট রেডিও আছে, যেটিতে তারা খবর শুনে জানতে পারে যে উদ্ধার হেলিকপ্টার সকাল 10টায় পৌঁছে বেঁচে থাকা মানুষদের সরিয়ে নেবে। নিং দ্রুত বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোল রুমে যায়, পিএ সিস্টেম চালু করে ঘোষণা দেয় যে উদ্ধার দল ভোরে পৌঁছাবে।
ভোরে সূর্য উঠলেই সব বেঁচে থাকা মানুষদের বিশ্ববিদ্যালয়ের ছাদের দিকে আসতে হবে, সে বলে। কিন্তু তার ঘোষণা শেষ করার আগেই বিশ্ববিদ্যালয়ের জেনারেটর বন্ধ হয়ে যায়। একই সময়ে বৃষ্টি শুরু হয় এবং দৃশ্যে দেখা যায় সব জম্বি বের হয়ে বৃষ্টি উপভোগ করছে। সকাল হলে আমরা দেখি 2 জন ছাত্র জম্বি থেকে পালানোর চেষ্টা করছে, তাই তারা বিশ্ববিদ্যালয়ের ছাদে পৌঁছাতে চায়। কিন্তু হেলিকপ্টারের শব্দে অনেক জম্বি আকৃষ্ট হয় আর তাদের ধাওয়া শুরু করে। তারা নিজেদের বাঁচাতে একটি ট্রাকে ঢুকে যায়, কিন্তু জম্বিরা এখনও তাদের পিছনে। অনেক কষ্টে একজন ছেলে একটি জম্বিকে লাথি মারে এবং তারা ট্রাকের ওপরে ও নিচে লুকিয়ে থাকে। তারা ভাবছিল দুজনেই মারা যাবে, কিন্তু ভাগ্য সহায় হয় এবং বন্দুকের গুলির শব্দ জম্বিদের অন্যদিকে আকৃষ্ট করে, যা তাদের পালাতে সাহায্য করে। এরপর দৃশ্য অতীতে চলে যায়। আমরা নিংয়ের পরিবার দেখি। নিংয়ের ভাই নিংয়ের নতুন ফোন নিয়ে অত্যন্ত হিংসাপরায়ণ। সে তার মায়কে জানায় যে নিং তার বন্ধুর টাকায় ফোনটি কিনেছে, কিন্তু নিং বলে যে সে নিজের সঞ্চয় থেকে ফোনটি কিনেছে। নিংয়ের মা তাকে আশ্বস্ত করে, আমি তোমারও নতুন ফোন এনে দেব। এরপর সে কাজে চলে যায়। তখন আমরা জানতে পারি সে আগে একটি খাবারের ডেলিভারি সংস্থায় কাজ করতেন। তবে এবার সে হোটেলে যায়নি। পরিবর্তে সে একজন অজানা লোকের সঙ্গে দেখা করে আর তাকে বলে, আমার এই মডেলের 2 বা 3টি নতুন ফোন দরকার। লোকটি হেসে জিজ্ঞেস করে, তুমি কি প্রস্তুত? নিংয়ের মা সম্মত হন। এরপর তার চোখে একটি কালো কাপড় বেঁধে তাকে সায়েন্স ল্যাবের একটি গোপন স্থানে নিয়ে যাওয়া হয়। সে পোশাক পাল্টানোর জন্য স্টোর রুমে যায়, কিন্তু হঠাৎ চিৎকার শোনে। চিৎকারের দিকে গেলে সে দেখে এক মেয়ে মাটিতে পড়ে রক্তাক্ত অবস্থায় আছে, আর নিংয়ের বন্ধু সান কাছাকাছি দাঁড়িয়ে আছে। সে তাকে ডাকে। এটি একই দৃশ্য যা আমরা সানের ফ্ল্যাশব্যাকে দেখেছি। সান তখন কিছুই বলে না, কিন্তু এরপর তাদের আরেকটি বন্ধু জো নিংয়ের মাকে ধাওয়া করতে শুরু করে। নিংয়ের মা পালানোর চেষ্টা করলে জো গিয়ে পড়ে এবং তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। তার চোখ বদলে যায়, মুখ জুড়ে শিরা ফুলে ওঠে, তার শরীর কাঁপতে শুরু করে, আর নিংয়ের মা তাকে শান্ত করার চেষ্টা করেন। এখন সবাই সানের পিছনে, অবাক হয়ে ভাবছে সে জো এবং মেয়েটির সঙ্গে কি করেছিল। দৃশ্য বদলে একটি সভায় চলে যায়, যেখানে একজন লোক একজন প্রখ্যাত ব্যবসায়ীর সঙ্গে দেখা করছে, যিনি এই অপারেশনের প্রধান। দেখা যায় তারা জোকে নিয়ে আলোচনা করছে, যিনি এখন অনেক ভালো আছেন। নিংয়ের মা ব্যাখ্যা করেন তার অবস্থা ওভারডোজের কারণে হয়েছিল। তাকে স্থিতিশীল করার জন্য নিংয়ের মা তাকে অ্যানাসং নামের একটি ভ্যাকসিন ইঞ্জেকশন দেন। ভ্যাকসিনটি তখন পুরোপুরি বিকাশিত হয়নি এবং কেউ এর পার্শ্বপ্রতিক্রিয়া জানত না। নিংয়ের মায়ের ভুলের কারণে তাকে প্রকল্প থেকে বাদ দেওয়া হয়, আর কঠোর নির্দেশ দেওয়া হয় জোয়ের অবস্থা ভালো হলেও তাকে ল্যাব থেকে ছাড়বে না। জোকে পর্যবেক্ষণে রাখা হবে, যাতে দেখা যায় প্রতিষেধকের পার্শ্বপ্রতিক্রিয়া তার উপর কী প্রভাব ফেলে। অন্যান্য ডাক্তার চলে যায়, আর জোরদাদা নিংয়ের মাকে বলেন, প্রকল্প থেকে তোমাকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু আমি চাই তুমি অংশগ্রহণ করবে, আর আমি সেটা করতে পারি। নিংয়ের মা টেনশন এবং শোক ভরা ভ্যাকসিনটি হাতে নিয়ে জোরদাদার সামনে নিজেকে ইঞ্জেকশন দেন, বলে, এই ভ্যাকসিন এখন বাস্তবে রূপ নিয়েছে। যে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হোক, আমি সেগুলোও অনুভব করব, সাথে সেগুলো চিকিৎসার পথ খুঁজে বের করব। তবে একটা শর্ত রেখো, যদি আমি এর প্রতিষেধক খুঁজে না পাই, তুমি আমার সন্তানদের ক্ষতি করবে না, আর যদি আমি প্রতিষেধক খুঁজে পাই, তুমি আমাকে ও আমার সন্তানদের বিদেশে পাঠাবে। নিংয়ের মা বাড়ি ফিরে কাঁদতে থাকেন। নিং তার কাছে প্রশ্ন করে, মা, কি হয়েছে? তিনি তার মেয়েকে মিথ্যা বলেন, কিছু নয়, আমি শুধু হোটেলের কর্মচারীদের সঙ্গে ঝগড়া করেছি। দৃশ্য এরপর বিশ্ববিদ্যালয়ে চলে যায়, যেখানে সব বেঁচে থাকা মানুষরা আছে। ন্যান দেখে একটি জম্বির দল রুমের পাশ দিয়ে যাচ্ছে। সে ক্যামেরা দিয়ে তাদের ছবি/ভিডিও নিতে শুরু করে, আর সব বেঁচে থাকা মানুষ সেটি দেখতে আসে। সান তখন তাপমাত্রা লক্ষ্য করে 25 ডিগ্রি সেলসিয়াস। এটি দেখে সান সবাইকে বলে, আমার মনে হচ্ছে এই জম্বিরা সাধারণ জম্বি নয়, এদের মধ্যে কিছু অদ্ভুত অদ্ভুত ঘটছে যা আমরা জানি না। সকালে যখন তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস ছিল, তারা উন্মত্ত ছিল, আর এখন কম তাপমাত্রায় তারা বেশ শান্ত। এছাড়াও জম্বি হওয়া সত্ত্বেও এদের আবেগগত সংযোগ এখনও ভাঙেনি। তুমি কি দেখনি আমাদের সহপাঠী জেনকে, যে জম্বি হয়েছিলে, আর প্রথম জম্বি মৃত্যুর সময় কত শোক করেছিলে? সবাই জম্বির আচরণ নিয়ে চিন্তা করতে শুরু করে। একই সাথে তারা রাতে সেখানে অনেক কষ্ট সহ্য করে। সকালে তাদের ছাদে ওঠাটাও বাধ্যতামূলক। তারা ক্লিনিং সেক্টরে গিয়ে অনেকগুলো সরঞ্জাম তুলে নেয়। তারা জানতে তারা জম্বির সম্মুখীন হতে পারে এবং তাদেরকে শেষ করতে হবে।
চড়তে শুরু করার সময় তারা লক্ষ্য করে যে সব মানুষ জম্বি হয়েছিল তারা সকালে কাজে ফিরে গেছে, ঠিক যেমন ক্লিনাররা এলাকাটি পরিষ্কার করতে শুরু করেছে। গ্রন্থাগারিক বই সাজাচ্ছিল এবং ছাত্ররা পড়াশোনায় বসেছিল। জম্বি হওয়া সত্ত্বেও তাদের মন এখনও কাজ করছে। তারা গ্রন্থাগার থেকে চুপিসারে বেরোতে চায়, কিন্তু ঠিক তখনই একটি মেয়ের ফোন বেজে ওঠে। তা জম্বিদের আকর্ষণ করে। মেয়েটি নিজেকে বাঁচাতে পালাতে চায়, কিন্তু জম্বি তাকে ধরে পায়ে কামড় দেয়, একই সাথে গলায়ও কামড় দেয়। এদিকে তার বন্ধুরা তাকে বাঁচানোর চেষ্টা করে, আর বাকি দল সামনে এগিয়ে যায়। দল বুঝতে পারে যে তাদের দুই বন্ধু বিপদে। তখন তারা ফিরে যায় তাকে উদ্ধার করতে। কিন্তু তখন তারা দেখে অন্য বন্ধু কয়েকটি জম্বির আক্রমণে পড়েছে, আর পূর্বের বন্ধু ও জম্বি হয়ে গেছে এবং তাদের ধাওয়া করছে। নিজেদের জম্বি বন্ধু থেকে পালিয়ে সিঁড়ি দিয়ে উপরে দৌড়াতে তারা আরও কয়েকটি জম্বির দ্বারা আকৃষ্ট হয়। এই মানুষরা তাদের হাতে থাকা অস্ত্র দিয়ে লড়াই করে। এদিকে নিং এবং তার সঙ্গীরাও, যারা উপরে পৌঁছেছে, হেলিকপ্টারটি কাছাকাছি আসতে দেখে দ্রুত হাত নাড়ে হেলিকপ্টারকে আকৃষ্ট করার জন্য। ঠিক সেই মুহূর্তে নিং তার ছোট ভাই ন্যানকে মনে করে আর তাকে খুঁজতে সিঁড়ি দিয়ে নেমে যায়। এদিকে তার সঙ্গী, যে এখন জম্বি হয়ে গেছে, পূর্বে ট্রাকে লুকিয়ে থাকা দুই ছেলেকে ধাওয়া করে। এই জম্বি থেকে বাঁচতে তারা দুজনই পুলে লাফ দেয়, একই সাথে জম্বিও পুলে লাফ দেয়। তারা দীর্ঘ সময় নিঃশ্বাস ধরে রাখে যতক্ষণ না জম্বি পানিতে জ্ঞান হারায়। ছাদে দেখা যায় নিংয়ের পুরো দল দ্বিতীয় সিঁড়ি দিয়ে পৌঁছেছে, যা নিং খুঁজছিল। হঠাৎ একটি জম্বি নিংকে লক্ষ্য করে। নিং পালানোর মুহূর্তে দেখে জম্বির একটি বড় দল দ্রুত সিঁড়ি দিয়ে উপরে উঠছে। সে জানে যে জম্বিরা উপরে থাকা বেঁচে থাকা মানুষদের শেষ করবে, তাই দ্রুত সে চলে যায় আর সবাইকে পালানোর জন্য বলে। নিংয়ের কথা মতো সবাই অন্য সিঁড়ি দিয়ে নামতে শুরু করে। ঠিক তখন জম্বিরা ছাদে পৌঁছায়। একটি হেলিকপ্টার আসে, জম্বিদের লক্ষ্য করে গুলি করে। কেউ নিশ্চিত নয় হেলিকপ্টারগুলো বেঁচে থাকা মানুষদের জন্য এসেছে নাকি জম্বিদের জন্য। সবাই ভেবে থাকে হেলিকপ্টারগুলো কি তাদের উদ্ধার করতে এসেছে নাকি সবাইকে শেষ করতে। এরপর আমরা দেখি পাওকে তার জম্বি পরিণত বন্ধুর আক্রমণে আক্রান্ত হতে। সবাই ধরে নেয় সে সংক্রমিত, তাই দল থেকে বাদ দেওয়া উচিত। কিন্তু পাওর ভাই এবং বন্ধুরা এটি থামানোর চেষ্টা করে। তারা নিশ্চিত করে সে সংক্রমিত নয়, শুধু রক্ত লেগেছিল, যা সবাইকে ভুলভাবে মনে করিয়েছিল সে সংক্রমিত। দল এগিয়ে চলে। তারপর তারা তাদের অন্য জম্বি বন্ধুকে অন্য দিক থেকে আসতে দেখে। অদ্ভুতভাবে পাও জম্বির সঙ্গে আবেগগত সংযোগ অনুভব করে। এটি তাদের সন্দেহকে আরও শক্তিশালী করে। পাও সত্যিই সংক্রমিত হতে পারে। সে জম্বির কাছে পৌঁছানোর আগেই পিছন থেকে একটি কুঠার এসে জম্বির মাথায় আঘাত করে। প্রকাশ পায় যে এটি শেষ হয়েছিল অন্য একটি বেঁচে থাকা দলের মাধ্যমে। এখন সবাই একসাথে আছে। এরপর দৃশ্যটি অতীতে চলে যায়। ৪ মাস আগে, যখন নিং ল্যাবরেটরিতে অধ্যাপকের সঙ্গে কাজ করা শুরু করেছিল। কাজ শেষ করার পরে সে অধ্যাপককে মেসেজ পাঠায়, তার পরীক্ষাগুলো ফ্রিজে রাখে, পরে সে চলে যায়। এরপর সে ব্যক্তিগতভাবে অধ্যাপকের সঙ্গে দেখা করে, তাকে জিজ্ঞেস করে, আপনি কখন আমার মাকে চিকিৎসা করবেন? তার অসুখের প্রতিষেধক কখন পাবেন? তার অবস্থা দিনে দিনে খারাপ হচ্ছে, আর আমাদের কাছে কিছু নেই তাকে চিকিৎসা দেওয়ার জন্য। অধ্যাপক তাকে আশ্বাস দেন যে শীঘ্রই তারা সমাধান খুঁজে বের করবে। নিংয়ের আরেকটি সমস্যা রয়েছে। সে চায় না কোনো মানুষকে পরীক্ষার জন্য ব্যবহার করা হোক, কিন্তু অধ্যাপক তাকে বলেন তাকে দেওয়া কাজটি করতে হবে। বাকি বিষয় নির্ভর করছে কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর, বানর, ইঁদুর বা মানুষকে পরীক্ষা করা হবে কিনা। নিং বেরোনোর সঙ্গে সঙ্গে যে ব্যক্তি প্রথমে নিংয়ের মাকে সায়েন্স ল্যাবে নিয়েছিল সে অধ্যাপকের রুমে প্রবেশ করে। সে অধ্যাপককে জানায় যে জোর অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যাচ্ছে, দ্রুত প্রতিষেধক খুঁজে বের করতে হবে, না হলে গ্র্যান্ডপা এবং বাবা শুধু আমাদের নয়, আমাদের কোম্পানিকেও ধ্বংস করবে। রাগ করে সে অধ্যাপককে বলে, এই কাজ শেষ করতে তোমার মাত্র ৩ দিন বাকি, আর এখন থেকে তুমি নিংয়ের সাহায্যও নিতে পারবে না, সব কিছু নিজেই করতে হবে। দৃশ্য আবার বর্তমান সময়ে আসে, যেখানে বিশ্ববিদ্যালয়ের বেঁচে থাকা মানুষরা দেখানো হয়। তারা বিশ্ববিদ্যালয়ে জিমে যায় খাবার ও পানীয় নিতে। খাওয়ার পর তারা আবার চিন্তিত হয় কিভাবে বিশ্ববিদ্যালয় থেকে পালাবে, কারণ সামরিক বাহিনী তাদের উদ্ধার করতে চায় না। তারা এটি নিজের চোখে দেখেছে, তাই এখন যা করণীয় তারা নিজেরাই করতে হবে। এ সময় অধ্যাপকও গবেষণায় ব্যস্ত থাকেন। তিনি অফিসে এক বিজ্ঞানীর গবেষণা খুঁজে পান, যেখানে অসংখ্য জেলিফিশের ছবি রয়েছে। তিনি বিস্তৃত গবেষণা চালান, আর নিজের গবেষণায় আবিষ্কার করেন বিশ্বের কিছু জেলিফিশ আছে যারা অমর ক্ষমতা রাখে, অর্থাৎ তারা কখনো মরে না।
এটি জানার পর তারা দ্রুত সেই ব্যক্তির কাছ থেকে জেলিফিশ অর্ডার করে যিনি তাদের গবেষণা সম্পন্ন করতে চ্যালেঞ্জ করেছিলেন। বর্তমান সময়ে আবার বেঁচে থাকা মানুষরা বিশ্ববিদ্যালয় ত্যাগের কথা ভাবছে। তখন সান তার ক্যামেরায় তোলা জম্বির ভিডিও দেখায়। সবাই লক্ষ্য করে সব জম্বি একই দিক দিয়ে চলাচল করছে, অন্যদিকে নয়। মনে হচ্ছে তারা কারো নির্দেশ অনুসরণ করছে। এটি থেকে তারা বোঝে অবশ্যই একটি জম্বি নেতা বা রানী জম্বি থাকবে। যেমন মৌমাছি বা পোকামাকড়ের নিজেদের রানী থাকে, সব মৌমাছি বা পোকামাকড় তাদের রানীর নির্দেশ অনুসরণ করে। একজন মেয়ে বলে, যদি আমরা তাদের নেতা বা রানী খুঁজে পাই, আমরা সব জম্বি শেষ বা নিয়ন্ত্রণ করতে পারব। কয়েকদিন পরে অধ্যাপক তার নিজের বিশ্ববিদ্যালয়ের একজন বৃদ্ধ মহিলার কাছে যান। তিনি তাকে বলেন তিনি তার বার্ধক্য থামাতে পারবেন আর বার্ধক্যের সঙ্গে আসা সব রোগও চিকিৎসা করতে পারবেন। আমার শুধু তোমাকে একটি ইনজেকশন দিতে হবে। শর্ত হল, একবার ইনজেকশন দেওয়ার পর যাই হোক না কেন তুমি ডাক্তারের কাছে যাবে না, তুমি সরাসরি আমার কাছে আসবে। এটি শুনে বৃদ্ধ মহিলা একটু নার্ভাস হয়ে যায়, কিন্তু অধ্যাপক তাকে বলেন যে ইনজেকশনের বিনিময়ে তাকে অনেক টাকা দেওয়া হবে। তখন সে সম্মত হয়। এই বৃদ্ধ মহিলার সঙ্গে অধ্যাপক আরও কিছু মানুষকে এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য রাজি করিয়েছিলেন। সেই রাতেই যখন তিনি গোপনভাবে সবাইকে তার ল্যাবের দিকে নিয়ে যাচ্ছিলেন, একটি ছেলে যার নাম জিন তাদের দেখে। বর্তমান সময়ে আমরা দেখি জিন পুরো ঘটনাটি দেখছে। মনে হচ্ছে জিন বুঝতে পারছে যে জম্বি ভাইরাসের কারণ সেই দিনের অধ্যাপকের পরীক্ষা হতে পারে। এখনও এ বিষয়ে ভাবতে ভাবতে কিছু মানুষ দাঁড়িয়ে বলে, আমরা শুধু বসে থাকতে পারি না, আমাদের জম্বি নেতাকে খুঁজে বের করে শেষ করতে হবে। তাই ছেলেদের একটি দল সিদ্ধান্ত নেয় জম্বিদের কাছে গিয়ে গোপনে ভিডিও করতে এবং তাদের নেতাকে তা পর্যবেক্ষণ করতে। ন্যানো দলের সঙ্গে যোগ দেয়, যদিও নিং তা চাইছিল না। তারা অডিটোরিয়ামের বাইরে দাঁড়িয়ে ভিতরে সব জম্বিদের ভিডিও করে। তখন দেখা যায় সব জম্বি বৃদ্ধ মহিলার অনুসরণ করছে, এমনকি সে হাত নাড়লেও জম্বিরা তা অনুকরণ করছে। জিন মনে করে এই মহিলাই যে অধ্যাপকের সঙ্গে ছিলে। সে বুঝতে পারে তিনি তাদের নেতা এবং তাকে শেষ করতে হবে। এদিকে আমরা দেখতে পাই পাওকে, যাকে সবাই এই সংক্রমিত মনে করেছিল, তার একজন বন্ধুকে আক্রমণ করতে। সবাই তার আরেকটি বন্ধুকে মুক্ত করার জন্য লড়াই করে, আর পাওর ভাই খুব লজ্জিত হয়ে সবাইকে বলে যে পাও সংক্রমিত নয়, বরং তার মানসিক অবস্থা খারাপ হওয়ায় এমন আচরণ করছে। পাওর আচরণ দেখে সবাই তাকে একটি রুমে লক করে দেয়, আর যে ছেলেকে সে আক্রমণ করেছে তাকে অন্য জায়গায় রাখে। কিন্তু একটি মেয়ে পাওকে দয়া দেখিয়ে তাকে মুক্ত করার চেষ্টা করলে পাও তাকে বলে, দেখো, এই জম্বিরা আমাদের চেয়ে ভালো, অন্তত তারা একসাথে আছে, আর আমরা দেখি আমরা আলাদাভাবে চলি। আমি মানুষের এই আচরণ একদমই পছন্দ করি না, এজন্য আমি ও জম্বি হব। এটি শুনে মেয়েটি বুঝতে পারে যে তার ভাই জিন ঠিকই বলেছিল, যে পাওর মানসিক অবস্থা একেবারেই ভালো নয়। সে পাওকে ছেড়ে দেয়। কিছুক্ষণ পরে জিন ও তার পুরো দল ফিরে এসে দেখে যে ছেলেকে পাও আক্রমণ করেছিল তার মাথায় একটি কুঠার ঢোকানো আছে, যা সম্ভবত পাও ব্যবহার করেছে। ছেলেটি এখন জম্বিতে রূপান্তরিত হচ্ছে। সবাই আতঙ্কিত, তাই দলের এক ছেলে বন্দুক নিয়ে সেই ছেলেকে গুলি করে শেষ করে। এরপর তারা পাওকে খুঁজতে বের হয়, যে অডিটোরিয়ামের ভিতরে ঢুকে জম্বিদের বলে চিৎকার করতে থাকে, আসো, কামড় দাও, আমি তোমাদের সঙ্গে যোগ দিতে চাই। তার চিৎকারকার শুনে তার দল তাকে বাঁচাতে আসে। দলের এক ছেলে, যে চাইছিল না পাও বাঁচুক, গুলি করতেই যাচ্ছিল, কিন্তু বাকি দল তাকে রক্ষা করে। ফলে এখানে হইচই হয়, আর সব জম্বি দলের দিকে আকৃষ্ট হয়ে পড়ে। পুরো দল আশ্রয় নিতে দৌড়ায়, কিন্তু বন্দুকধারী ছেলে দাঁড়িয়ে থেকেই জম্বিদের সঙ্গে লড়াই চালিয়ে যায়। সে একে একে তাদের শেষ করে, কিন্তু তার বন্দুকে তীর কমে যায়। কিছুক্ষণ পর তীর শেষ হয়ে যায়, আর জম্বিরা তাকে ঘিরে ধরে। নিং এবং শান তাকে সাহায্য করতে যায়, আর একা থাকা ছেলেটি অন্য একটি অস্ত্র দিয়ে জম্বিদের শেষ করা শুরু করে। কিন্তু তখন আরও জম্বি তাকে বিপর্যস্ত করে ফেলে। এটি দেখে সান একটি আবেগময় সিদ্ধান্ত নেয়। নিজের জীবন বাঁচানোর পরিবর্তে সে ছেলেটিকে বাঁচাতে চায়। তাই সে অন্য সমস্ত জম্বি শেষ করে তাকে রক্ষা করে। নিং জোরে চিৎকার করে, তোমরা পাগল হয়ে গেছ, এটি আবেগময় সিদ্ধান্ত নেওয়া সময় নয়, আমার পিছু পিছু চল। এরপর সে সবাইকে বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নিয়ে যায়। যে ছেলে প্রথমে পাওকে শেষ করার চেষ্টা করেছিল, তারপর সব জম্বি শেষ করেছিল, সে এখনও রাগে ফুঁসছে। নিং লক্ষ্য করে যে একটি জম্বি তার কাঁধে কামড় দিয়েছে, আর হয়তো সে সংক্রমিত হয়েছে। সে এই সময় কিছুই বলে না, কিন্তু ছেলেটি রাগে ফুঁসছে। সে বলে,
আমি তোমাকে বলেছিলাম পাওকে বেঁধে রাখতে। দেখো, তার কারণে কত প্রাণ হারিয়েছে। আর কেন সানকে এমন আবেগময় সিদ্ধান্ত নিতে হলো? সে এত রাগে ফুঁসছিল যে দ্বিতীয় বন্দুক বের করে সানকে ২-৩টি গুলি করে। তারপর পাওকে গুলি করে। আর অবশেষে নিজের মাথায় বন্দুক ধরে আত্মহত্যা করে। এসব ঘটে খুব কম সময়ে। কেউ তাকে থামানোর সুযোগ পর্যন্ত পায় না। নিং সেখানে শক অবস্থায় দাঁড়িয়ে থাকে। আর ড্যান তার বন্ধুদের ক্ষতি নিয়ে জোরে কাঁদছে। নিং বসে ড্যানকে সান্ত্বনা দেয়। ড্যান হঠাৎ মনে করে সান তাকে একবার বলেছিল যে নিং অধ্যাপকের সঙ্গে একটি গোপন পরীক্ষায় কাজ করছে। তারা এমন একটি ওষুধ তৈরি করতে চাইছিল যা নিংয়ের মাকে সুস্থ করতে পারবে। এই চিন্তাভাবনা শুরু হতেই সে কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মচারীকে, যারা খুব দরিদ্র, অধ্যাপকের রুমের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, যার মধ্যে একটি বৃদ্ধা মহিলা ছিল, যাকে তারা বিশ্বাস করে জম্বির নেত্রী। ড্যানের মনে ধীরে ধীরে নিশ্চিত হতে থাকে এই জম্বি ভাইরাস অবশ্যই অধ্যাপকের পরীক্ষার ফলাফল। যখন সে এটা ভাবছে, দৃশ্যটি অতীতে চলে যায়। আর আমরা দেখি যে অধ্যাপক নিংয়ের মাকে সুস্থ করার জন্য একটি ছোট জেলিফিশ ব্যবহার করে ওষুধ তৈরি করেছিলেন। কিন্তু কে জানত যে একটি ছোট জেলিফিশ এত মানুষকে জম্বিতে পরিণত করবে? অধ্যাপকও জোয়ের পরিবারের অত্যধিক চাপের মধ্যে ছিল। তিনি দিন-রাত গবেষণায় ব্যস্ত ছিলেন, পরীক্ষা নিরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি এমনও ভাবেননি যে প্রথমে ছোট প্রাণী যেমন ইঁদুর বা বানরে পরীক্ষা করা যাক। তিনি মানুষদের উপর পরীক্ষা চালিয়েছিলেন, ফলাফল দেখার জন্য। এরপর তিনি সকলকে নির্দেশ দেন, যারা ভ্যাকসিন পেয়েছে তারা অসুস্থ অনুভব করলে নিজেকে পরীক্ষা করাতে আসবে। প্রথম কয়েকটি দিন ভালো কেটেছে, কিন্তু যতদিন যেতে লাগল, ভ্যাকসিনপ্রাপ্ত মানুষরা আরও খারাপ বোধ করতে শুরু করে। তারা মাথা ঘোরা, বিভ্রান্তি অনুভব করতে শুরু করে। শেষে একদিন এটি অসহনীয় হয়ে ওঠে। বৃদ্ধা মহিলা অনুভব করে যে তার ঘাড় থেকে চটচটে তরল আসছে। এজন্য সে সঙ্গে সঙ্গে অধ্যাপকের কাছে যায়। অধ্যাপক তাকে পরীক্ষা করে দেখেন সে সম্পূর্ণ অসুস্থ। বৃদ্ধা মহিলা জিজ্ঞেস করেন, আমার কি হয়েছে? অধ্যাপক বলেন, আমি এখনই উত্তর দিতে পারব না, রক্ত পরীক্ষা করতে হবে। ১ বা ২ দিন পরে রক্ত পরীক্ষার ফলাফল আসতেই অধ্যাপক হতবাক। মহিলার রক্তে অসংখ্য পরজীবী পাওয়া যায়, যা দেখে তিনি শক হয়ে যান। কিভাবে কোনো মানুষের দেহে পরজীবী থাকতে পারে? ঠিক যখন তিনি এ বিষয়ে ভাবছিলেন, তখন তিনি একটি ইমেইল পান, যা জেলিফিশের জন্য করা তার অর্ডার স্থল থেকেই আসে। তারা জানায় কিছু জেলিফিশ সংক্রমিত ছিল। তিনি বুঝতে পারেন যে পরীক্ষায় ব্যবহার করা জেলিফিশের মধ্যে পরজীবী ছিল, যা ভ্যাকসিনের মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করেছে, এবং সেখানে প্রবেশের পর তারা দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হতে শুরু করেছে। অধ্যাপকের জন্য এই শকের মুহূর্তে দৃশ্যটি আবার বর্তমান সময়ে ফিরে আসে। আমরা দেখি নিং ল্যাবের ভিতরে বসে অধ্যাপকের পুরো পরীক্ষা পড়ছে। সে আবিষ্কার করে যে জেলিফিশ নিজেরা নিজেকে পুনর্জীবিত করতে পারে এবং অমর ক্ষমতা রাখে। এর অর্থ জেলিফিশ নিজেকে সুস্থ করতে পারে, কোনো রোগ সারাতে পারে, দীর্ঘ জীবনযাপন করতে পারে এবং কখনো কখনো মৃত্যুকেও চ্যালেঞ্জ করতে পারে। এটি জেনে অধ্যাপক তার পরীক্ষা চালিয়েছিলেন। তার ভুল ছিল যে সে পরীক্ষা করার সময় জেলিফিশ নিজেই কোনো রোগ বা ভাইরাস দ্বারা সংক্রমিত কিনা তা যাচাই করেনি। এটি জেনে নিং অনুশোচনা অনুভব করে। এই বিষয়টি নিয়ে আলোচনা করার সময় নিংয়ের মনে আরেকটি ধারণা আসে। সে ড্যানকে বলে, যদি সে ভ্যাকসিনের সূত্র খুঁজে পায় তাহলে সব ঠিক করতে পারবে, একটি প্রতিষেধক তৈরি করতে পারবে, সঠিক জেলিফিশ ব্যবহার করে। কিন্তু সমস্যা হল যে অধ্যাপক ভ্যাকসিনের সূত্র তার ডায়েরিতে লিখে রেখেছিলেন, আর সেটি তার সেফ লকারে ছিল, যার পাসওয়ার্ড দুজনেরই জানা নেই। এই আলাপচারিতার সময় তারা লক্ষ্য করে একটি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ পড়ে আছে। ড্যান বলে, আমাদের এই ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভটি পরীক্ষা করা উচিত, হয়তো এর মধ্যে ভ্যাকসিন তৈরির সূত্র বা সেফ খোলার কোনো সূত্র আছে। ইউএসবি চালাতে হলে তাদের একটি কম্পিউটার প্রয়োজন, তাই তাদের ল্যাব ছেড়ে যেতে হবে। কিন্তু তখন সবচেয়ে বড় সমস্যা আসে। সান, যাকে তারা মেরে বাইরে রেখে এসেছিল, সে জম্বি হয়ে ফিরে এসেছে। তারা কিভাবে তার সঙ্গে লড়বে? এরপর নিং মনে করে যে বন্দুক তার সঙ্গী ব্যবহার করেছিল তাদের বন্ধুদের শেষ করার জন্য। ড্যান বলে, আমি সানকে আমার দিকে আকর্ষণ করব, তুমি বাইরে গিয়ে সেই বন্দুকটি নিয়ে এসো। নিং ড্যানের প্রস্তাব মেনে নেয়। ড্যান সানকে আকর্ষণ করে এবং নিং বন্দুক তুলতে যাচ্ছিল।
কিন্তু কাঁপতে থাকা হাতে বন্দুক পিছনে পড়ে যায় এবং সান তাতে আকৃষ্ট হয়। সান নিংকে শেষ করার আগেই ড্যান আসে এবং তাকে পেছন থেকে ধরে শক্তভাবে ঘুষি মারে। এই বিপজ্জনক পরিস্থিতিতে নিং তার সমস্ত ভয় হারিয়ে ফেলে। সে ও তার বন্ধু সানকে শেষ করে। এরপর তারা ল্যাবে ফিরে আসে আর সানের জম্বি রক্ত নিজের শরীর থেকে পরিষ্কার করে। এদিকে আমরা দেখি বাকি বেঁচে থাকা মানুষরা যারা জম্বি থেকে নাজুকভাবে পালিয়েছিল তারা জিমনেসিয়ামে ফিরে এসেছে। তারা অনেক সঙ্গীর ক্ষতি নিয়ে গভীরভাবে দুঃখিত, আর ড্যান ও নিং সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। এই মুহূর্তে তাদের প্রধান প্রশ্ন হল, তারা জম্বিদের সঙ্গে লড়বে নাকি তাদের শেষ করবে? আর বড় কথা হল, তারা এখনও এটি করার উপায় খুঁজে পায়নি। এবার তারা মনোযোগ দিয়ে তাদের তৈরি করা ভিডিওগুলো দেখছে। ন্যান দেখল যে একটি জম্বি তাদের এক সঙ্গীকে কামড়িয়েছিল এবং সেই কামড়ের পর থেকে সেই সঙ্গীটি জম্বির সঙ্গে আবেগগত সংযোগ গড়ে তুলেছিল, যেন সে তার নিজের সন্তান। এটি লক্ষ্য করে তারা সিদ্ধান্তে পৌঁছায়, যদি কোনো জম্বি অন্য কাউকে কামড়ায় সে তার উত্তরাধিকারী হয়ে যায়, অর্থাৎ সে জম্বির সন্তান হয়ে যায়। তাদের মধ্যে একটি আবেগগত বন্ধন তৈরি হয়, যা শিক্ষকের এবং ছাত্রের বা মা ও সন্তানের সম্পর্কের মতো। তারা আরও লক্ষ্য করে, এইসব জম্বির মধ্যে কেবল ক্লিনিং লেডি একমাত্র যে নিজের ইচ্ছে অনুযায়ী চলাফেরা করছে। সে যেখানেই যায় কিছু মানুষ তার অনুসরণ করে, তারপর অন্যরা, যেন কোনো কাজের ধারা অনুযায়ী সব হচ্ছে। তারা বুঝতে পারে যে ক্লিনিং লেডির প্রথম কামড়ে যারা আক্রান্ত হয়েছিল তারা তার সঙ্গে সংযোগ তৈরি করেছে। এরপর যাদের সে কামড়িয়েছে তারা অন্যদের সঙ্গে সংযোগ তৈরি করেছে। তাই সব মানুষ ধীরে ধীরে ক্লিনিং লেডির সঙ্গে সামহোয়েন সংযুক্ত হয়েছে। এই সব তত্ত্বের পরও তারা একটি জিনিস বুঝতে পারছে না, ক্লিনিং লেডি প্রথমে কিভাবে জম্বি হল। সে অন্য সবাইকে জম্বিতে পরিণত করেছে। ঠিক তখন একজন ছেলে সবাইকে মনে করিয়ে দেয় যে ক্লিনিং লেডি ন্যাচারাল সায়েন্স ফ্যাকাল্টিতে কাজ করত, যেখানে নিংও কাজ করছে। তারা মূল জায়গায় পৌঁছাতে যাচ্ছিল, কিন্তু নিজেরাই আলোচনা অন্যদিকে ঘুরিয়ে দেয়। একজন ছেলে বলল, কিভাবে সে জম্বি হল তা জানা জরুরি নয়, এখন যা গুরুত্বপূর্ণ তা হল কিভাবে তাকে শেষ করা যায়। দলের একটি মেয়ে বলে, আমি মনে করি ক্লিনিং লেডিকে শেষ করা হল সব কিছু শেষ করার একমাত্র উপায়, ঠিক যেমন মৌমাছির রানীকে শেষ করলে সব কর্মী শেষ হয়। আরেকজন ছেলে বলে, আমার এই ধারণা খুব ভালো লাগছে না। যদি তার পরিবর্তে এই জম্বিরা মারা না যায় বা শান্ত না হয়, তারা আরও আগ্রাসী হয়ে যায়। এরপর মেয়ে বলে, দেখো, এই জম্বিদের আবেগগত সংযোগ আছে, ঠিক আমাদের মানুষের মতো। এমনকি যদি আমরা ওই বৃদ্ধা মহিলাকে হাতকড়া দিয়ে ধরেও রাখি, এই জম্বিরা আমাদের ক্ষতি করবে না। সবাই মনে করে এই পদ্ধতি বৃদ্ধা মহিলাকে শেষ করার পদ্ধতির চেয়ে ভালো কাজ করবে। নতুন প্রশ্ন হল, তারা কিভাবে ওই মহিলাকে ধরবে? একজন ছেলে বলে, দেখনি, এই জম্বিরা তাদের রুটিন অনুসরণ করে এবং প্রতিদিন কাজে যায়। সকালে ওই মহিলা সায়েন্স ফ্যাকাল্টিতে কাজ করবে আর আমরা তাকে সেখানে ধরব। তারা ফু নামে এক ছেলেকে তাদের নেতা নিযুক্ত করে। ফু বলে, তারা সায়েন্স ফ্যাকাল্টির একটি রুমে যাবে আর মহিলাকে আকর্ষণ করবে, কারণ এটি সবচেয়ে নিরাপদ পদ্ধতি। এরপর দৃশ্যটি চলে যায় নিংয়ের দিকে, যে অবশেষে তার কম্পিউটারে ইউএসবি ব্যবহার করা শুরু করেছে। সেখানে একটি ভিডিও আছে যেখানে অধ্যাপক তার কাহিনী বলছে। অধ্যাপক ব্যাখ্যা করেন, পুরো বিপর্যয় শুরু হয়েছিল একটি প্রকল্প থেকে যার নাম আনাসং, যা তিনি এবং নিংয়ের মা করছিলেন। নিংয়ের মা সত্যিই একজন খুব ভালো বিজ্ঞানী ছিলেন। তাদের আনাসং প্রকল্পে একটি বড় ভুল ঘটে এবং নিংয়ের মা পুরো দায়ভার গ্রহণ করেন। যদিও ভুলটি অন্য একজন সহকর্মীর ছিল, নিংয়ের মা এটি গ্রহণ করেন, কারণ তার সহকর্মী নিংয়ের মা ও অধ্যাপকের সম্পর্কটি জানতে পেয়েছিল। নিংয়ের মা চেয়েছিলেন এটি প্রকাশ না হোক, কারণ তার আগে একটি মেয়ে ছিল, একই সাথে তিনি ডিভোর্স ছিলেন। এটি সমাজে তার সুনাম ক্ষুণ্ণ করতে পারত। সেই দিন তিনি গবেষণা কোম্পানি এবং অধ্যাপকের জীবন ছেড়ে চলে যান। কিন্তু পরে তিনি জানতে পারেন তিনি গর্ভবতী। এমনকি এটি জেনেও তিনি অধ্যাপকের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে অস্বীকার করেন এবং সন্তানকে একা বড় করতে শুরু করেন। গবেষণার ব্যর্থতার জন্য যে দায়ভার তিনি গ্রহণ করেছিলেন, সেই কারণে তিনি কোনো গবেষণা প্রতিষ্ঠানে চাকরি পাননি। তাই তাকে ওয়েট্রেস এবং ডেলিভারি কাজ করতে হয়েছে। বছরগুলো এভাবে কেটে যায়। নিং ও তার ভাই ন্যান বড় হয় এবং একদিন অধ্যাপক রয় তার কাছে আসে এবং জানায় যে গ্র্যান্ডপা একটি গবেষণা ল্যাব তৈরি করেছেন, যেখানে নিংয়ের মাকে খুব গুরুত্বপূর্ণ কিছু গবেষণা করতে হবে।
নিংয়ের মা, যিনি বহু বছর সব ত্যাগ করেছিলেন, সেই গবেষণা ক্ষেত্রে ফিরে যেতে চাননি। কিন্তু অধ্যাপক রয় ব্যাখ্যা করেন যে এই কাজটি গোপন থাকবে। কেউই জানতে পারবে না যে নিংয়ের মা কোনো গবেষণা প্রতিষ্ঠানে কাজ করছেন। তাছাড়া তাকে একটি বড় অঙ্কের অর্থ দেওয়া হবে, যা তার জীবনের নানা সমস্যা সমাধান করতে সাহায্য করবে। কিছুদিন ভেবে নিংয়ের মা শেষ পর্যন্ত সেই চাকরিটি গ্রহণ করেন। এরপর তিনি জানতে পারেন এটি সেই একই আনাসং প্রকল্প যেটি তারা একসময় পরিত্যাগ করেছিলেন। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল এমন একটি ওষুধ তৈরি করা যা মানুষের শরীরের মৃত কোষকে আবার সক্রিয় করতে পারে। একই সঙ্গে এই প্রকল্পের আরও উন্নত একটি সংস্করণ তৈরি করার লক্ষ্য ছিল যা পুরো একটি মানুষকেই পুনর্জীবিত করতে পারবে। জোয়ের দাদু, যিনি এই প্রকল্পে তত্ত্বাবধান করছিলেন, অমর হতে চাননি। তিনি শুধু চেয়েছিলেন যে তিনি ও তার পরিবার এতটাই ধনী হোক যেন মৃত্যুর পর মানুষটাকে ভুলে না যায় আর তার দেহ পচে না যায়। এটি কেবল তখনই সম্ভব ছিল যদি মৃত্যুর পরও তার শরীরের কোষগুলো সক্রিয় থাকে। যাই হোক, নিংয়ের মা যখন এই প্রকল্পে কাজ করতে রাজি হয়েছেন, তখন তাকে কাজে নামতেই হল। প্রতিদিনের মতো একদিন ল্যাবে কাজ করতে এসে তিনি দেখেন জো তার কয়েকজন বন্ধুকে নিয়ে ল্যাবের ভেতর পার্টি করছে। যেহেতু ল্যাবটি জোয়ের দাদুর মালিকানাধীন ছিল, তাই নিংয়ের মা তাকে কিছু বলতে পারেননি। তিনি চুপচাপ পোশাক বদলাতে চলে যান। এই সময় নেশাগ্রস্ত জো তার বন্ধুদের নিয়ে ল্যাবের ভেতরে ঢুকে নিংয়ের মায়ের সহকারীকে উত্ত্যক্ত করতে শুরু করে। সেই সহকারী তখন তাদের তৈরি করা ভ্যাকসিনটি একটি ইঁদুরের শরীরে প্রয়োগ করতে যাচ্ছিল ফলাফল দেখার জন্য। কিন্তু আতঙ্কিত হয়ে নিজের প্রাণ বাঁচাতে সে ভুল করে ভ্যাকসিনটি জোর গলায় ইনজেক্ট করে দেয়। ভ্যাকসিনটি শরীরে ঢোকার সঙ্গে সঙ্গেই জো তার শরীরে অদ্ভুত পরিবর্তন অনুভব করতে থাকে। সে ভীষণ আতঙ্কিত হয়ে সহকারীকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ইনজেকশন দিয়েছে? সহকারী ভয়ে কোনো কথা বলতে না পারায় ক্ষিপ্ত জো কাছে থাকা একটি পাত্র তুলে নিয়ে তার মাথায় সজোরে আঘাত করে, আর সেখানেই তার মৃত্যু হয়। এই সময় স্যানও জোর সঙ্গে ছিল আর তাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু জো থামেনি। হইচইয়ের শব্দ শুনে নিংয়ের মা ঘটনাস্থলে এসে পৌঁছান। এসেই তিনি স্যানকে দেখতে পান। মেয়েটিকে সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, কিন্তু সে ইতিমধ্যেই মারা গিয়েছিল। অন্যদিকে জোর শরীরেও নানা অস্বাভাবিক লক্ষণ দেখা দিতে শুরু করে। স্পষ্টই বোঝা যাচ্ছিল যে এখনও সম্পূর্ণ না হওয়া সেই সিরামের পার্শ্বপ্রতিক্রিয়া তার শরীরে প্রকাশ পাচ্ছে। এখন যেহেতু এই পুরো প্রকল্পের দায়িত্বে ছিলেন নিংয়ের মা, তাই এই ঘটনার দায়ভারও তার ওপরই পড়ে। ল্যাব কর্তৃপক্ষ তাকে আনাসং প্রকল্প থেকে বহিষ্কার করে। তবে জোর দাদু নিংয়ের মাকে আবার নিয়োগ দেন তার নাতিকে সুস্থ করার জন্য একটি প্রতিষেধক তৈরি করার কাজে। এই সময় নিংয়ের মায়ের আর কোনো উপায় ছিল না, তাকে রাজি হতেই হয়। যেহেতু সিরামটিও নিংয়ের মায়ের তৈরি, তাই তিনি নিজেই সেই সিরাম নিজের শরীরে ইনজেক্ট করে বলেন তিনি খুব শিগগিরই এর প্রতিষেধক খুঁজে বের করবেন, কারণ তাকেও এখন সুস্থ হতে হবে। তিনি বলেন, যে লক্ষণগুলো জো শরীরে দেখা দিয়েছে সেগুলো আমার শরীরেও দেখা দেবে, আর আমি অবশ্যই এর চিকিৎসা বের করব। দিন যেতে থাকে। বহু গবেষণার পরও নিংয়ের মা কোনো প্রতিষেধক তৈরি করতে পারেন না। তখন জোর দাদু নিংয়ের মাকে অধ্যাপকের কথা মনে করিয়ে দিয়ে বলেন তা সাহায্য নিতে। নিংয়ের মা নিজের পুরো অতীতের কথা মনে করতে শুরু করেন, কিন্তু তখন আবেগের সিদ্ধান্ত নেওয়ার সময় ছিল না। তিনি সঙ্গে সঙ্গে অধ্যাপকের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন। তাদের প্রথম সাক্ষাতেই তিনি এক ভয়ঙ্কর সত্য প্রকাশ করেন, ন্যান আসলে তারই ছেলে। এরপর তিনি নিজের পুরো পরিস্থিতি অধ্যাপককে ব্যাখ্যা করে প্রতিষেধক তৈরিতে তার সাহায্য চান। অধ্যাপক নিংয়ের মাকে সাহায্য করতে রাজি হন। তবে নিংয়ের মা যেহেতু তার কাছ থেকে এত বড় একটি সত্য লুকিয়ে রেখেছিলেন, তাই তিনি আর নিংয়ের মায়ের সঙ্গে ব্যক্তিগত কোনো সম্পর্ক রাখতে চাননি। সেই কারণেই তিনি নিংকেও এই গবেষণায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেন। তবে তিনি স্পষ্ট করে বলেন, আমি সবাইকে পরিষ্কার করে জানাতে চাই যে জেলিফিশ থেকে প্রতিষেধক তৈরির সিদ্ধান্তটি একান্তই আমার নিজের। এতে নিংয়ের কোনো ভূমিকা নেই। যদি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া বা ভয়াবহ পরিণতি হয়, তার দায় আমি নেব, নিং নয়। তিনি আরও ব্যাখ্যা করেন, আমি একটি ভয়ঙ্কর ভুল করেছিলাম। আতঙ্কিত মানুষের ওপর প্রতিষেধক পরীক্ষা করে আমি ফলাফল পেয়েছি। তবে আমি আমার সেই ভুল সংশোধন করারও চেষ্টা করেছি। আমি একটি নতুন প্রতিষেধক তৈরি করেছি, ব্যাকটেরি মুক্ত জেলিফিশ সিরাম ব্যবহার করে, যা নিংয়ের মা এবং জো উভয়কেই সুস্থ করতে পারবে। এটি শুনে নিং সম্পূর্ণ ধাক্কা খায়। অধ্যাপক কি করেছেন? ক্রোধে এমনকি সে কম্পিউটারও ভেঙে দেয়, কিন্তু ড্যান তাকে থামায়।
আর সে ফ্রিজারের কাছে গিয়ে অধ্যাপকের তৈরি সঠিক প্রতিষেধকটি নিয়ে আসে। নিং এই প্রতিষেধক ব্যবহার করে তার মাকে চিকিৎসা করতে পারত, কিন্তু সে ঠিক জানত না পরবর্তী কী করা উচিত। এদিকে আমরা দেখি অন্য দলটি, যারা ইতিমধ্যেই তাদের পরিকল্পনা শুরু করেছে। জম্বি নেত্রীকে ধরার জন্য ন্যাচারাল সায়েন্স ফ্যাকাল্টিতে প্রবেশ করেছে। তারা পৌঁছাতেই পুরো ডিপার্টমেন্ট জুড়ে ছড়িয়ে পড়ে। লাল ও সবুজ কাপড় বহন করে, যেন একে অপরকে নীরবে সংকেত দিতে পারে। কয়েক মুহূর্ত পর একটি থাপ্পড়ের শব্দ শোনা যায়। জম্বি নেতা, সেই মহিলা, সকালবেলায় কাজে পৌঁছেছে। তিনি পৌঁছাতেই সবাই সতর্ক হয়ে যায় আর তার জন্য ফাঁদ তৈরি করতে শুরু করে। দৃশ্যটি আবার অতীতে চলে যায়। আমরা দেখি সেই দিন যখন অধ্যাপক যাদের প্রতিষেধক ইঞ্জেকশন দিয়েছিলেন তারা প্রথমবার জম্বিতে পরিণত হয়। তাপমাত্রা ছিল 51 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় বাইরে দাঁড়ানো রক্ষী বমি ভাব অনুভব করে এবং বিহ্বল হয়ে পড়ে। আর যে বৃদ্ধা মহিলা প্রথম প্রতিষেধক পেয়েছিলেন, তিনি তার ঘাড়ের চারপাশে একটি বড় রক্তে ভর্তি ফোস্কা দেখতে পান। হঠাৎ তিনি পড়ে যান এবং ফোস্কাটি ফেটে যায়। রক্ত সর্বত্র ছড়িয়ে পড়ে, তার মুখের শিরাগুলো নীল হয়ে যায়, চোখে জাল তৈরি হয়। হঠাৎ তিনি বিপজ্জনক জম্বি হিসাবে উঠে দাঁড়ান। ধীরে ধীরে মৃত্যুর যন্ত্রণায় ভোগা বাকি মানুষরাও জম্বিতে রূপান্তরিত হতে শুরু করে। এই প্রক্রিয়ায় মাত্র কয়েক মিনিট লাগে। প্রথম কয়েকটি রূপান্তরিত জম্বি দ্রুত তাদের চারপাশের মানুষদের আক্রমণ করা শুরু করে। এইভাবে এই জম্বিরা এত দ্রুত ছড়িয়ে পড়ে যে পুরো বিশ্ববিদ্যালয়ে মানুষের চেয়ে বেশি জম্বি হয়ে যায়। বিশ্ববিদ্যালয় জুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। বর্তমানে ফিরে এসে আমরা দেখি ক্লিনিং লেডি ল্যাবের দিকে ওপরে উঠে যাচ্ছেন, আর নিং ও ড্যানও ল্যাব ছেড়ে যাচ্ছে। নিং শেষবার যখন এই বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা হয়েছিল তা মনে করে। সে ভাবে জম্বির সঙ্গে কথা বলা উচিত। কে জানে জম্বি তাকে মনে রাখছে কিনা। কিন্তু জম্বি শুধু খালি চোখে তার দিকে তাকিয়ে থাকে। এদিকে অন্য গ্রুপটি দেখলে বৃদ্ধা মহিলা এগোচ্ছে না, আর তাদের পরিকল্পনা কাজ করছে না। ন্যান দ্রুত তার কণ্ঠস্বর বড় করে বৃদ্ধা মহিলাকে ফাঁদে ফেলার চেষ্টা করে। তার ভাইয়ের কণ্ঠ শুনে নিং সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে তার ভাইয়ের দিকে দৌড়ে যায়। নিং যখন তার ভাইয়ের কাছে পৌঁছাতে যাচ্ছিল, জম্বি সেই ঘরে পড়ে যেখানে তারা ফাঁদ তৈরি করেছিল। তারা দ্রুত জম্বিকে পায়ে ধরে ঘরের ভিতরে টেনে নিয়ে যায়। ড্যান দেখলে বাকিরা জম্বি ধরে ফেলেছে, সে দ্রুত এগিয়ে আসে। জম্বির মুখের ওপর একটি কুশন রাখে, তার মাথায় ৩ বা ৪টি গুলি চালিয়ে শেষ করে। পুরো দল শোকগ্রস্ত হয়ে পড়ে। তারা পুরো রাত জুড়ে জীবিত জম্বি ধরা পরিকল্পনা করেছিল, আর ড্যান পুরো পরিকল্পনা ভেঙে দিল। দৃশ্য হঠাৎ পরিবর্তন করে আমাদের দেখানো হয় অধ্যাপককে, যিনি নিংয়ের মায়ের সঙ্গে ছিলেন এবং তৈরি প্রতিষেধকটি তাকে ইঞ্জেকশন করেছিলেন। প্রতিষেধক কার্যকর হওয়ার আগেই জোয়ের বাবার লোকেরা আসে, নিংয়ের মা ও অধ্যাপককে একটি গোপন স্থানে নিয়ে নেয়। পথে অধ্যাপক দেখেন সরকার তার বিশ্ববিদ্যালয় পুড়িয়ে দিচ্ছে। দৃশ্যটি দেখে সে কষ্ট পায়, কারণ এসব তারই কারণে ঘটেছে। তার জন্য কে জানে কত শত মানুষ এখন মারা যাচ্ছে। ল্যাবে প্রবেশ করলে জো অধ্যাপকের উপর রেগে যায়। মনে হয় সে গবেষণা ঠিকমতো করেনি। কিন্তু এরপর নিংয়ের মায়ের পরীক্ষা করলে দেখা যায় সে দ্রুত সুস্থ হচ্ছে। এর মানে প্রতিষেধক কাজ করছে। এটি দেখে জোয়ের বাবা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না, আর সঙ্গে সঙ্গে তার ছেলেকে প্রতিষেধক দেওয়ার নির্দেশ দেন। কিন্তু অধ্যাপক ব্যাখ্যা করেন যে তিনি কেবল 2টি টিউব প্রতিষেধক তৈরি করেছিলেন। তিনি ইতিমধ্যেই নিংয়ের মায়ের একটিতে ইঞ্জেকশন দিয়েছেন, আর অন্যটি এখনও বিশ্ববিদ্যালয়ে রয়েছে। অধ্যাপক তখন সেই ব্যক্তিকে বলেন, তুমি কি জানো, বিশ্ববিদ্যালয়ে জম্বি প্রাদুর্ভাব তোমার কারণে হয়েছে। এটা তোমার করা পরীক্ষার ফলাফল। এই মুহূর্তে অধ্যাপক গভীরভাবে দুঃখিত, কিন্তু তার সামনে থাকা ব্যক্তি সম্পূর্ণ নির্বিকার। সে চলে যাওয়ার সময় অধ্যাপককে বলে, যতক্ষণ পর্যন্ত মানুষ জানতে পারবে না যে জম্বি প্রাদুর্ভাব তার এক পরীক্ষার ফল, ততক্ষণ তারা নিরাপদ। এখন তার যা প্রয়োজন তা হল ল্যাব থেকে প্রতিষেধক খুঁজে পাওয়া। তিনি সঙ্গে সঙ্গে অধ্যাপককে তার হেলিকপ্টারে করে বিশ্ববিদ্যালয়ে পাঠান। এদিকে অধ্যাপক শর্ত রাখেন যে তিনি দুজনকে সঙ্গে নিয়ে যাবেন, যা সেই ব্যক্তি মেনে নেন। বিশ্ববিদ্যালয়ের ভিতরে সবাই ভাবছে তারা কিভাবে পালাবে বা জম্বিদের সাথে লড়বে। তারপর সেই মেয়ে যে তাদের আচরণ লক্ষ্য করে পথ দেখাচ্ছিল ঘোষণা করে, দেখো, আরেকটি জম্বি দরজায় কড়া নাড়ছে। এটা অবশ্যই দ্বিতীয় প্রজন্ম, সরাসরি ওল্ড লেডি তৈরি করেছে, এবং তার মাধ্যমে আমরা অন্যান্য জম্বি নিয়ন্ত্রণ করতে পারি। সব বুঝে নিং একটি আবেগপূর্ণ সিদ্ধান্ত নেয়, সরাসরি ওল্ড লেডির সঙ্গে নিজেকে সংক্রমিত করা।
তার রক্ত তার শরীরে ইঞ্জেকশন করলে তারা অন্যান্য জম্বি নিয়ন্ত্রণ করতে পারবে। ড্যান তাকে পাগল বলে আর বলে এমন আবেগপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই, কিন্তু সে তার কথা না শুনে ওল্ড লেডির রক্ত ইঞ্জেকশন দেওয়ার প্রস্তুতি নেয়। ড্যান তখন তাকে বলে, তুমি ঠিক তোমার মায়ের মতো, সমস্যা সমাধানের বদলে তুমি শুধু এড়িয়ে যাও। নিং তাও ড্যানের কথা শুনতে চায় না, তাই ড্যান একটি বন্দুক বের করে তার ভাই ন্যানের দিকে তাক করে। নিং বলে, আমি জানি তুমি তাকে শট করবে না। তাদের কথা বলার সময় হঠাৎ বাইরের দরজা ভেঙে জম্বিদের একটি দল তাদের দিকে ধেয়ে আসে। এরা সবাই ছাত্র ছিল, আর এত জম্বি থেকে পালানো সহজ ছিল না। লড়াই করা তো দূরের কথা। তারা দ্রুত ওপরে দৌড়াতে শুরু করে, আর ড্যান ইচ্ছাকৃতভাবে পিছনে থাকে, কারণ তার কাছে বন্দুক আছে এবং সে আগেকে অনেক জম্বি মারছে। সে নিজের জীবন বাজি রেখে সবাইকে বাঁচাচ্ছে, কিন্তু কেউ তার গুরুত্ব দিচ্ছে না। শেষে তারা উপরে পৌঁছে সিঁড়ির পথ বন্ধ করার চেষ্টা করে, যাতে জম্বিরা পৌঁছাতে না পারে। এই লড়াইয়ের মধ্যে হেলিকপ্টারের শব্দ শোনা যায়, যেটিতে অধ্যাপক আসছেন। অধ্যাপককে দেখে নিং অত্যন্ত এক্সাইটেড হয়ে সিরামের টিউব নাড়তে শুরু করে, প্রতিষেধক দেখায়। অধ্যাপক সিরাম দেখে স্বস্তি অনুভব করে, অন্তত এটা পাওয়ার জন্য তাকে বেশি কষ্ট করতে হবে না। তিনি সঙ্গে সঙ্গে হেলিকপ্টার ল্যান্ড করার নির্দেশ দেন। হেলিকপ্টার ল্যান্ড করার সঙ্গে সঙ্গে নিং সহ আরও 2 মেয়ে তার সঙ্গে হেলিকপ্টারের দিকে যায়। অধ্যাপকের সঙ্গে থাকা গার্ডরা নিংকে হেলিকপ্টারে তুলে নেয়, অন্য 2 মেয়েকে দূরে সরিয়ে দেন, যা দেখে নিং হতবাক হয়। বুঝতে পারে তারা সবার রেস্কিউ করার জন্য আসেনি। এরপর অধ্যাপক ন্যানকে ডাকতে শুরু করেন। ড্যান যখন দেখে হেলিকপ্টার ন্যানকে বাঁচাতে এসেছে, তখন সে বলে, কারু কথা শোনো না, এটি আবেগপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় নয়, নিজের জীবন বাঁচাও আর এখান থেকে বের হয়ে যাও। গভীরভাবে চিন্তাভাবনা করে ন্যান কয়েক ধাপ এগোয়, কিন্তু তার বন্ধুদের, যারা এই জম্বিদের সঙ্গে লড়াই করছে এবং মারা যাচ্ছে, প্রতিহত করার চিন্তা তার মনে আসে। সে হেলিকপ্টারে উঠতে পারে না, যদিও মিং বারবার ডাকছে, ন্যান, এখানে এসো। আমরা সেই মেয়েটিকে দেখি যে সব সময় নিং এবং ন্যানকে ঈর্ষা করত। যখন সে দেখে অধ্যাপক শুধু তাদের বাঁচাতে এসেছে, সে রেগে যায়। এই সময় তার হাতে থাকে সেই সিরিঞ্জ যা নিং প্রস্তুত করেছিল, লেডি থেকে নেওয়া জম্বি রক্ত। রেগে সে সিরিঞ্জটি ন্যানের গলায় ইনজেক্ট করে, তাকে জম্বি ভাইরাসে সংক্রমিত করে। এটি দেখে নিং বিধ্বস্ত হয়, আর অধ্যাপক হেলিকপ্টার নিয়ে চলে যায়। অন্যরা অবশেষে উপরের দরজা বন্ধ করে, যাতে জম্বিরা তাদের অনুসরণ করতে না পারে। দৃশ্য পরিবর্তন হয়ে 1 মাস পর আমরা দেখি জো অনেকটা সুস্থ হয়েছে, কিন্তু এখনও চেতনা ফিরে পায়নি। নিংয়ের মায়ের সাথেও একই ঘটনা ঘটেছে। তাদের কথোপকথনের সময় তার মা হঠাৎ চেতনা ফিরে পায়, কিন্তু তার একটি চোখ বড় ও নীল হয়ে গেছে। এটি নির্দেশ করছে যে প্রতিষেধক ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এরপর আমরা 1 মাস পর বিশ্ববিদ্যালয়ে দৃশ্য দেখি, যেখানে ন্যানকে দড়িতে বাধা দেখানো হয়েছে। সে দ্বিতীয় প্রজন্মের জম্বিতে রূপান্তরিত হয়েছে। এর মাধ্যমে তারা সব অন্যান্য জম্বিকে নিয়ন্ত্রণ করে এবং নিজেদের বাঁচায়।